জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আজ দিনভর কলকাতায় যা বৃষ্টি বেনজির, এবং সে বৃষ্টি এমনই অলিতে গলিতে জল, যে জায়গায় জল মানুষ জমতে দেখেনি কোনোদিনও সেই জায়গাতেও জল, এবং এখনো পর্যন্ত সেই জল রয়ে গেছে। গঙ্গার জোয়ার কিছুক্ষণ আগেই নেমেছে, লক গেট বন্ধ ছিল, ঘণ্টাখানেক আগে লক গেট খোলা রয়েছে, জল বের হতে শুরু করেছে। কিন্তু যদি আবার বৃষ্টি হয় তাহলে অবস্থা আরও খারাপ হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে, পুরসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি শুধুমাত্র প্রশাসনের ঘাড়ে দায়ে দিলেই হবে, নাকি এই বেনজির পরিস্থিতি, এই বেনজির বৃষ্টি যার জন্য প্রস্তুত আমরা কেউই ছিলাম না, আমরা কখনো ভাবতে পারিনি অন্তত সারা মাসের বৃষ্টি ঘন্টা ছয়েকের মধ্যে হয়ে যাবে যা এখন কলকাতায়। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন, থাকবেন সুদীপ রাহা তৃণমূলের, কিন্তু এখন রয়েছেন বিজেপির অঙ্কন দত্ত। আমি শুরুতে একটু অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এই যে পরিস্থিতি সব কি সরকারের ঘাড়ে দায় দেওয়া যায়, নাকি এরকম বেনজির পরিস্থিতি আমরা কেউই প্রস্তুত ছিলাম না? না, প্রস্তুত থাকার থেকেও বড় কথা হচ্ছে যে নাগরিকরা প্রস্তুত থাকলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে বা দুর্যোগ মোকাবিলা করা যাবে এমন তো নয়। সরকারকে প্রস্তুত থাকতে হবে, প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে। এখন কথা হচ্ছে প্রশাসন কি প্রস্তুত ছিল? প্রশাসনের কি এই দুর্যোগ মোকাবিলা করার জন্য কোনো আগাম প্রস্তুতি, কোনো আগাম সতর্কতা, কোনো আগাম প্রশাসনিক উদ্যোগ গ্রহণ প্রশাসনের পক্ষ থেকে হয়েছিল? কারণ দেখুন, আমরা সরকারকে সর্বদা দোষ দিতে পারি না, কিন্তু এখন যে ঘটনা আমরা দেখছি সেটাকে তো সরকারকে না দোষ দিয়ে আমরা কিছু পাচ্ছি না। পুজোর আগে থেকে আপনি মেয়র থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী সবাইকে আপনি বিগত এক মাস চূড়ান্ত রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখলেন। আজকে তারা সবাই সিএসপির ঘাড়ে, গোয়েঙ্কার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। কিন্তু বর্ষা আসার আগে এই যে বিভিন্ন জায়গায় খোলা তার, যেটা আজকে দোষ চাপিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী সিএসপির ঘাড়ে, সিএসপির কাছ থেকে, গোয়েঙ্কাদের কাছ থেকে হাত পেতে 350 কোটি টাকা পার্টি ফান্ডে নেওয়ার সময় এদের হাত কাঁপে না। আর এই সিএসপির সাথে কি আপনি একটা প্রশাসনিক বৈঠক দেখাতে পারবেন রাজ্যের সরকারের, কর্পোরেশনের, যে কোথায় কোথায় খোলা তার আছে চলো নজরদারি করি, কোথায় কোথায় এই খোলা তারের বিপজ্জনক অবস্থা রয়েছে? আমরা একাধিকবার ভারতীয় জনতা পার্টি, কর্পোরেশনের বিভিন্ন শহরতলির পৌরসভা, আমরা একাধিকবার এই নিয়ে ডেপুটেশন দিতে দিতে ক্লান্ত যে প্রশাসনিক নজরদারি চাই। প্রত্যেক বছর বর্ষায় এরকম মামলা দেখতে পাই, ডজনে ডজনে মানুষ মারা যাচ্ছেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের সেই প্রশাসনিক সদিচ্ছা কি ছিল? আচ্ছা, এত বৃষ্টি হবে, অতিবৃষ্টি নিয়ে কোনো প্রশাসনিক সতর্কতা ছিল? ড্রেজিং নিয়ে মুখ্যমন্ত্রী এতগুলো কথা বললেন, সেই ড্রেজিং যেন হয়। কেন্দ্রের সরকার বিগত 8 বছরে 2360 কোটি টাকা কলকাতা কর্পোরেশনকে পাঠিয়েছে। সভ্যতা, যদি 2360 কোটি টাকার কাজ হয় প্রত্যেকটা ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনে, 16 কোটি টাকার কাজ হতে পারত নালা নর্দমা রাস্তাঘাটের সংস্কারের জন্য। বাগজোলা খাল কবে সংস্কার হয়েছে? শেষ সংস্কার হয়েছে 2009 সালে। আজকে প্রায় 16-17 বছর হয়ে গেল বাগজোলা খালের কোনো সংস্কার নেই। আজকে বিভিন্ন জায়গায় জলাজমি ভরাট করে, পুকুর ভরাট করে আমরা দেখতে পাচ্ছি কার্যত বহুতল তৈরি করে দেওয়া হচ্ছে। কোন রকম প্ল্যান নেই, সম্পূর্ণটা যদি আনপ্ল্যান্ড ভাবে চলে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে কোনো একটা বৃষ্টিপাত হলে একদিনের 6 ঘন্টার বৃষ্টিতে এটাই তো হবে। এখনো অব্দি যে 9 জন মানুষ মারা গেলেন, এর ক্রিমিনাল নেগলিজেন্সের দায় কার? এই প্রশাসনিক উদাসীনতার জন্য কে দায় নেবেন? মেয়র দায় নেবেন, মুখ্যমন্ত্রী দায় নেবেন, বিদ্যুৎ মন্ত্রী দায় নেবেন, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী দায় নেবেন। এখন অব্দি আমরা কোনো প্রশাসনিক অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আমরা কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের পক্ষ থেকে তো প্রশ্ন উঠবেই, শুধুমাত্র মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে দেব, বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেব, প্রকৃতির ঘাড়ে দোষ চাপিয়ে দেব? আজকে এক পশলা বৃষ্টি হলে কলেজ স্ট্রিট থেকে শুরু করে সব জায়গায় জল জমে যায়। তো এই যে আমরা বছরের পর বছর এই পরিস্থিতি দেখি কলকাতার, পশ্চিমবঙ্গের শহরতলি, এই জায়গায় আপনি একটাও মাস্টার প্ল্যান শেষ 15 বছরে কর্পোরেশন, রাজ্য সরকার কলকাতা শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য, নালা নর্দমার সংস্কারের জন্য নিয়েছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। ঠিক, আমি আসবো। অঙ্কন বেশ কয়েকটা পয়েন্ট তুললো, আমি এই জায়গা থেকেই সরাসরি একটু সুদীপের কাছে যাব। সুদীপ, আমি একটা একটা করে অঙ্কনের প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে চাইবো। প্রথম প্রশ্ন সুদীপ, একটু সংক্ষেপে যদি উত্তর দাও তাহলে প্রত্যেকটা কভার হবে।
অঙ্কনে নির্দিষ্ট অভিযোগ যে বর্ষা এলে এই ধরনের মৃত্যু মিছিল এবং সবটা সিএসসির ঘাড়ে দায়ে চাপিয়ে দেওয়া যায় না। বিদ্যুৎ দপ্তর রয়েছে রাজ্যে, তারা কি করছে? 9 জনের মৃত্যু ছেলে খেলা নয়। দেখুন, আমি প্রথমেই বলি যে বিজেপির এসব নিয়ে বড় বড় কথা বলবার আগে বিজেপি শাসিত যেগুলো রাজ্য, ওদের ভাষায় ডবল ইঞ্জিন স্টেট, একদিকে মহারাষ্ট্র, একদিকে ত্রিপুরা, একদিকে গুজরাট, একদিকে উত্তরপ্রদেশ, এখানে ব্যাঙে মূত্রত্যাগ করলে জল জমে। সুতরাং তাদের মুখে বাংলা নিয়ে বড় বড় জ্ঞান এখন শোনার সময় নয়। আমরা দুর্যোগের মধ্যে রয়েছি। এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক আকচি ভুলে টিভিতে বসে ভাষণ না দিয়ে সবার উচিত রাস্তায় নেমে দুর্যোগটাকে মোকাবিলা করা। যারা শুধু টুইট করে বড় বড় কথা বলছে, তারা বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করা এটার হতে পারে না। আমি আপনাদের প্রথমেই বলি যে সরকার এবং কলকাতা কর্পোরেশন, রাজ্যের বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা দপ্তর, এই দপ্তরগুলো ভোর রাত থেকে কন্ট্রোল রুমে বসে আছে। মেয়র নিজে রাস্তায় আছেন, মুখ্যমন্ত্রী ঘটনাটা তিনি নিজে পর্যালোচনা করছেন। সুতরাং সেক্ষেত্রে কলকাতায় 1978 সালের পরে এরকম বৃষ্টি কেউ কোনোদিন দেখেনি। এটা একটা দুর্যোগ। কেউ জানতো না কলকাতায় ক্লাউড বার্স্ট হবে। সুতরাং সেটাকে সামলানোর জন্য না, সুদীপ একটু জানিয়ে দিই, আবহাওয়া দপ্তর কিন্তু ক্লাউড বার্স্টের কথা বলেনি। না না, আমরা তো চারিদিকে, আচ্ছা ঠিক আছে, তা বৃষ্টির মিলিমিটারটা আপনারা দেখেছেন তো? না না, অবভিয়াসলি বৃষ্টি মাত্রাতিরিক্ত, কিন্তু সুদীপ তার মানে এই নয় যে লোকজন কারেন্ট খেয়ে মারা যাবে। আমি অবশ্যই, এবং এটার দায় অবশ্যই সিএসসি, যে কারণে কলকাতা শহরে বিদ্যুৎবাহী যে তার, সেই তার মেনটেনেন্সের দায়িত্বটা সিএসসি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, এবং আমরা এই দায় এড়িয়ে যেতে দেব না। আমি আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় সিএসসি কে এড়িয়ে যেতে দেবেন না। যে পরিবারগুলো ক্ষতি হয়ে গেছে, সেখানে ক্ষতিপূরণ দিয়ে টাকা দিয়েও এই ক্ষতি আমরা মেটাতে পারবো না, কিন্তু পরিবারগুলোর পাশে সরকার সর্বতোভাবে দাঁড়াবে। কিন্তু একটা দুর্ঘটনার বৃষ্টি, আকস্মিক এরকম একটা দুর্যোগ, সেই দুর্যোগটাকে মোকাবিলা করবার জন্য যা যা করতে হয় সেটা সরকার করছে। এর আগে কোনোদিন আমরা দেখিনি কলকাতার কোনো মেয়র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলেন, এরা কলকাতায় একসময় 10 দিন ধরে রাস্তায় জল থাকতো, কলকাতার মেয়র তিনি রাস্তায় নামতেন না, জুতো নোংরা হয়ে যাবে বলে, পাজামা নোংরা হয়ে যাবে বলে, প্যান্ট নোংরা হয়ে যাবে বলে। সুতরাং সেই সিপিএম আর সিপিএম এর কিছু দালাল মুষ্টিমেয় ফেসবুকে আরশোলার মতো ঘুরে বেড়াচ্ছে। সেসব না করে রাস্তায় নেমে একটু নামুন না, বিপর্যয় মোকাবিলার সঙ্গে হাত মেলান না, হাত মিলিয়ে কাজ করুন, তাহলে যদি জলগুলো নামে। রাজনৈতিক আকচাকচি যখন দুর্যোগ হয়, বৃষ্টি যখন হয়, ঝড় যখন হয়, তখন সে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল দেখে না। সুতরাং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখুন। আচ্ছা অঙ্কন, দেখুন, আমরা তো মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চাই। মানবিক দৃষ্টি আমরা দেখতে পেলাম যখন জি 24 ঘন্টার পর্দায় 3 জন মানুষের মৃত্যুর খবর সম্প্রচারিত হচ্ছে। সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুকে পোস্ট করছেন, আমার লেখা পুজোর গান মানুষের মাঝে শেয়ার করে নিলাম। অর্থাৎ দায়িত্ব, কর্তব্য, মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ আমরা দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী গান শেয়ার করছে যখন গোটা রাস্তায় মানুষ, জন্তু জানোয়ার, কুকুর, তাদের লাশ একসাথে ভাসছে। আমি তো আবারও বলছি যে আমরা সরকারের সাথে তখনই দাঁড়াতাম যখন সরকার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে নিজেদের দায়িত্বটা দেখাতে। আজকে আমি তো বারবার বলছি যে সরকারের দায়িত্ব এড়িয়ে যাবে। এখন অব্দি সিএসপির বিরুদ্ধে কটা এফআইআর হয়েছে? 9 জন মানুষের লাশ দেখার পরেও সিএসপির বিরুদ্ধে কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রত্যেক বছর সব্যসাচীরা প্রত্যেক বছর এই নিয়ে আমরা আলোচনা করি। কত সিএসপির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন রাজ্যের সরকার দেখার। অন্য রাজ্যে, ইউপিতে কি হচ্ছে, ত্রিপুরায় কি হচ্ছে, এই গল্প শোনানোর জন্য তো এই রাজ্যের সরকারকে মানুষ ভোট দেয়। আচ্ছা অঙ্কন একটু তোমাকে আমি আটকাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আসছে, একটু শোনাবো। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়, এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি?
পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, 4-5 মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস। গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে, শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে। এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই, দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে, এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে। যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে, মেট্রোর কাজ হচ্ছে, আমাকে এনকেডিএ থেকে বলা হলো এবং হিডকো থেকে, তাদের সমস্ত মেটেরিয়ালস পড়ে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এনকেডিএটা ডুবেছে। এনকেডিএর এরিয়াগুলো, হিডকোর এরিয়াগুলো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয়, বালি ফেলে রেখে দেয়, মেটেরিয়াল ফেলে রেখে দেয়, ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না, আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায়। এটা দায়িত্ব তাদের নিতে হবে, যারা এর জন্য দায়িত্ববান, দায়িত্বশীল। আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে। আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে, আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার, যাতে জলটা বিহারেও, বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয়, বাংলাতেও হয়। ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে, বাংলাও সাফার করে। এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না,
খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে, কিন্তু এটাতে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতেও চলছে। সুতরাং সবাই ভালো করে পুজো করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে। সতর্কতা মানে ভয় পাওয়া নয়, সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে। লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে, তাড়াতাড়ি আপনারা খবরটা দিন যাতে তারা সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে, সেটা এখনও কোনো অসুবিধা হয়নি, কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন। কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক টুইটারেও আপনারা দেখে নেবেন। এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর তাদের অপেক্ষা করা নয়, কারণ অনেক পুজো আছে। সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না, এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মাহত আমি, আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলে, আমি অনুরোধ করব শান্তনুকে আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের, এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন এবং কে কোথায় আছে সেটা ঘোষণা করবেন। আর আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো, যেমন আমি দেখতে পাচ্ছি এখন মাতৃমূর্তি এবং যারা উপস্থিত আছেন তাদের, আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের নাম, যারা যারা যেখানে উপস্থিত আছেন এবং পুজোগুলোর নাম। প্রথমে পুজোগুলোর নাম বলবেন শান্তনু, এবং শান্তনুর পরে ইন্দ্রনীল বলে দেবে কোন পুজোতে কে উপস্থিত আছেন। তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে। ইন দ্য মিন টাইম ওরা যখন একটা করে নাম বলবে স্ক্রিন থেকে নামগুলো বেরিয়ে যাবে, পরের নামগুলো আবার বলবে। দেখে নাও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। আগে প্রথম 10টা নাম বলো। আমরা আজকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি, আগের দিন উত্তরবঙ্গ থেকে করেছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।